ওর পিঠেও একটা তাল ফেলাইছি। আহারে, বেচারির মেরুদণ্ড বোধ হয় ভেঙে ফেলছো। কথাটা বলে আমরা দুজন একসাথে হো হো করে হেসে উঠলাম। তন্নি আমাদের দিকে তাকিয়ে কাদো কাদো ফেস করে বলল, হাসো হাসো, বেশি করে হাসো তোমরা, দিন আমারও আসবে। আর নুরাপি কেউ এমনি মারে, আমার পিঠ বাঁকা হয়ে গেছে। নূর আপি তন্নির সামনে গিয়ে বলল, কি বললি আবার বল। তোদের দুটোকে তো আরো জোরে মারা উচিত। তোদের কল দিয়ে পাওয়াই যায় না। কি বিজি মানুষ, অনলাইনে থাকলেও নো রিপ্লাই। এই জন্য আসতে চাইনি, মা জোর করে নিয়ে এলো। তন্নি মুখ ভেঙচি দিয়ে বলল, হাসছো কেন? তাহলে চলে যাও। এখন তো তুই বললেও যাব না, আমার আন্টির বাসায় আসছি। তোকে বলে কি যাব? আমি দৌড়ে এসে দুজনকে হাত দিয়ে থামিয়ে বললাম, থামো থামো, ঝগড়া করো না বাচ্চারা, ঝগড়া করা ভালো নয়। নুরাপি দাঁত চেপে বলল, ঝগড়া করা ভালো না, তোর ভালো সুটাইতাছি। তোরে তো আমি এখন বানামু। ধরতে পারলে তো বানাবে। আমি এখন দৌড়ে মামির কাছে চলে যাব। আমি দাঁত কেলিয়ে দৌড় লাগালাম। নুরাপি অল্প একটু ধাওয়া করেছিল, আমি তার আগেই ছুট। আমার দুই মামা, বড় মামার 3 মেয়ে, তাদের কোনো ভাই নেই। নুরাপি বড় মামার ছোট মেয়ে। বড় দুই আপুর বিয়ে হয়ে গেছে। বড় আপুর 2 ছেলে, মেজ আপুর 1 ছেলে। তারা তাদের শ্বশুরবাড়ি থাকে। নুরাপি এখনো অবিবাহিত। নুরাপির পুরো নাম আয়েশা খান, ডাকনাম নূর। পড়াশোনা শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। ছোট মামার 2 মেয়ে, তারও কোনো ছেলে নেই। আর আমারও ভাই নেই। সাধারণত দেখা যায় ভাগ্নিরা মামার পাগল হয়, কিন্তু আমরা উল্টো। আমি, ইভা, তায়ান ভাইয়া, তন্নি, এই 4 জন 2 মামির পাগল। মামি বলতে আমরা অজ্ঞান। আমাদের 2 মামির মতো মানুষ আমি খুব কমই দেখেছি। তারাও ভাগ্নে ভাগ্নি পেলে বাকি সব ভুলে যায়। আমার দেখা বেস্ট মামিদের মধ্যে আমার 2 মামি আছে। হয়তো ভাবছেন একটু বেশি বলছি, কিন্তু না, আমি আরো কম বললাম। তাদের গুণগান সারাদিনও শেষ করতে পারবো না। দৌড়ে গিয়ে খালামণির রুমে চলে গেলাম। বড় মামি সবে মাত্র বোরখা খুলে ফ্যানের নিচে বসেছে। আমি গিয়ে কুশলাদি জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম মামি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মামি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। সকাল সকাল চলে আসছি, তাই জ্যামেও পড়তে হয়নি। গুলিস্তান থেকে একেবারে ডিরেক্ট সিএনজি নিয়ে চলে এলাম। ও, তাহলে সিএনজি দিয়ে আপনারা আসছেন। আমি ভাবলাম কোন ফ্ল্যাটে আবার মেহমান এলো। এখন দেখি আমাদের ফ্ল্যাটেই। মামি খালামণিকে জিজ্ঞেস করল, তানভীরের মা, তানভীর কোথায়? খালামণি বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটু আগে বন্ধুগনিয়া বের হয়ে গেল। তার কত কাজ আছে না, এর একটা গতি করতে পারলে ওর আব্বু আর আমার একটা শান্তি হতো। সারাদিন টই টই করে বন্ধুদের ঘুরে আড্ডা দিয়ে বেড়ায়। আমি মুখ টিপে হেসে বললাম, খালামণি তাই ভাই কাজ করে তো, এই যে টোটো কোম্পানির ম্যানেজার। সারাদিন টই টই করে ঘোরাও তো একটা কাজ, সেটাই বা কজন পারে? খালামণি আমাকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, আর ভাইয়ের গুনগান গাইতে হবে না। যা গিয়ে তোর মামের জন্য 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আয়। তন্নিকে বললাম, কিন্তু ওর কোনো খবর নেই। তন্নির হয়তো মনে নেই, আমি নিয়ে আসতেছি। আমি বের হয়ে দরজা পর্যন্ত আসতেই বড় মামি ডাকলো, নোভা শোনো। জি মামি। এখন এত তাড়াহুড়ো করতে হবে না, আমি তো আছি, কয়েকদিন থাকবো, তাই এত ব্যস্ত হওয়ার কিছু নেই। তুমি আমার পাশে বসো। তোমার শরীর কেমন এখন? আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো। গত সপ্তাহে তোমার কি অবস্থা গেল? আমার শরীরও ভালো ছিল না, নয়তো পরের দিন চলে আসতাম। তখন আসতে পারিনি বলে এখন চলে এলাম। কালকে থেকে শরীরটা একটু ভালো, তাই নূরকে বললাম, চল তোর আন্টির বাসা থেকে ঘুরে আসি। কবে থেকে সবাইকে দেখি না। তাছাড়া আমার বড় ভাগ্নির কি অবস্থা গেল একটু দেখাও করতে পারলাম না। কালকে রাতে হুট করে ঠিক করলাম আজকেই বাসায় আসবো, তাই চলে এলাম। আমিও তো বলতেছি, খালামণি তো কিছু বললও না। আপনারা আগে থেকে জানাই আসলে তো খালামণি বলতোই মামার শরীরটা কেমন। আছি আলহামদুলিল্লাহ। তোমার মামা 3 দিনের তাবলিগে গিয়েছে, সেই সুযোগে আমরাও চলে এলাম। একদম ভালো করছেন। আপনি বসেন, আমি আসতেছি। এত দূর থেকে জার্নি করে আসছেন, এখন একটু বিশ্রাম নিন। খালামণি তুমি একটু কিচেনে আসো, সকালে কি রান্না করবা হেল্প করে দিবনি। আজ আর কলেজ যাব না,
বাসায় মেহমান রেখে কলেজ যেতে ইচ্ছে করছে না। খালামণি বাহুতে আলতো করে চাপড় মেরে বলল, এই তো পাইছে 2 বোন ছোতা। মামি আসছে, সেই খুশিতে ভাগ্নেরা বাসায় থাকবে। খালামণির কথা শুনে মামি মুচকি হাসল। আমি দাঁত কেলিয়ে কিচেনের দিকে ছুটলাম। কি মজা, আজ কলেজে যাব না। রে ইউরেকা। পরের দিন সন্ধ্যায়। 2 দিন ধরে আমি ও তন্নি দুজনের কেউ কলেজে যাই না। মামি নুরাপু এসছে, সেই ছুতোই কলেজ যাওয়া বন্ধ। গতকালও যায়নি, আজও নয়। তায়াং ভাইয়া 2 দিন ধরে সকাল সকাল বের হয়ে যায়, বাসায় ফিরে রাত 10টার পর। এসে খেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে, তাই আমাদের খোঁজ খবরও নেয় না। সেই সুযোগে আমরা কলেজ ফাঁকি দেই। মাগরিবের আজান হচ্ছে, আমরা 3 বোন মিলে লুডো খেলছি। নুরাপি তন্নি মিলে আমার সব পাকা গুটিগুলো খেয়ে কাঁচা করে দিয়েছে। তার মধ্যে একটা ছক্কা উঠছে না যে আমি একটা গুটি উপরে উঠবো। সেই দুঃখে আমার 1 গ্লাস পানিতে ডুবে মরতে ইচ্ছে করছে। খেলায় টান টান উত্তেজনা। তখন পাশের রুম থেকে খালামণি আমায় ডেকে বলল, নবা, এই নবা। আমি এতই খেলায় মগ্ন যে খালামণির কথা শুনতে পেয়েও উত্তর দিতে ভুলে গেছি। নুরাপি আমায় ধাক্কা মেরে বলল, এই নভি, আন্টি তোকে ডাকে। আমি চেঁচিয়ে উত্তর দিলাম, হ্যাঁ খালামণি বলো। তোর তায়াং ভাইয়ার রুমের জানালাগুলো একটু বন্ধ করে দে, আজান দিতেছে। ওই রুমের জানালা, বারান্দার দরজা কিছুই আটকানো হয়নি। আর এখন খেলা বন্ধ কর, আজান দিছে। অজু করে নামাজ পড়ে নে। যদি খেলার তালে নামাজ কাজা করিস তাহলে 3টার খবর আছে। আচ্ছা খালামণি, আমি বন্ধ করে দিতেছি। খেলা ছেড়ে উঠে তায়াং ভাইয়ের রুমে গেলাম। দরজা জানালা বন্ধ করে লাইট ধরিয়ে দিলাম। আসার সময় চোখ পড়ল ছোট টেবিলের উপর কালো একটা ডায়েরির দিকে। সেটা হাতে নিয়ে কপাল কুঁচকে তাকালাম। নিজের মনে বিড়বিড় করে বললাম, এটা আবার কার? তায়াং ভাইকে তো কখনো ডায়েরি লিখতে দেখিনি। যার মন চায় তার হোক বাবা, আমি অন্য জিনিস ধরছি না। না বলে ধরাটা ঠিক হবে না। উপরে বড় করে ইংরেজিতে তানভীর লেখা। এতে শিওর হলাম এই ডায়েরি আমার গুণধর ভাইয়ের। ভীষণ কৌতূহল লাগছে ভেতরে কি লেখা আছে তা নিয়ে, কিন্তু অন্যের জিনিস না বলে ধরাটাও একটা অন্যায়। তাই ডায়েরিটা না খুলে যথাস্থানে রেখে দিলাম। টেবিলের সাইড কেটে যাওয়ার সময় তার পায়ার সাথে বাড়ি খেয়ে ধপাস করে পড়ে গেলাম। ব্যালেন্স রাখতে টেবিলের ওপরে দিকটা ধরতে চেয়েছিলাম, কিন্তু ফলাফল 0। টাকনুতে বেশ ভালো ব্যথা পেয়েছি। নিচে বসেই পা ধরে ডলতে লাগলাম, চিনচিন ব্যথা করছে। তখনই ধপ করে মাথার উপর ডায়েরিটা পড়লো। আউচ বলে মাথাও ধরলাম। ডায়েরিটা আমার কোলে মেলে পড়েছে। যখন ব্যালেন্স রাখতে চেয়েছিলাম তখন ডায়েরিটা টেবিলের কোণার দিকে ছিল, হাত লেগে অল্প একটু বেজেছিল। আরেকবার নাড়া খেতেই আমার মাথার উপর পড়েছে। পৃথিবীর যত কিছু আছে সব কিছুর সাথে আমার খালি ধাক্কাই লাগে, আর আমি শুধু ব্যথাই পাই। ডায়েরিটা 2 পার্টে পুরো খুলে আছে। সেদিকে চোখ যেতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। এক পৃষ্ঠায় ছোট্ট করে লেখা, অনেক ভালোবাসি। তার নিচে ছোট্ট করে একটা নাম লেখা, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে না দূর থেকে। এতটুকু দেখে অনেক বেশি কৌতূহল হলো। ডায়েরি হাতে নিয়ে নিচের নামটা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। সবাই দাঁড়ানো থেকে বসে পড়ে, আর আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। ব্যথার কথাও ভুলে গেছি। নামটার দিকে আমি অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে কেউ দ্রুত পায়ে এই রুমের দিকে আসছে, কিন্তু আমি ডায়েরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। মিনিট 2 পর বাইকের চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে রুমে ঢুকলো তায়াং ভাইয়া। চাবিটা বিছানায় ছুঁড়ে মেরে আমার দিকে না তাকিয়ে বলল, কি রে শাকচুনি, তুই আমার রুমে কি করিস? প্রশ্ন ছুড়ে দিয়েই সে তার হাতের ব্রেসলাইট খুলতে ব্যস্ত হয়ে গেল। আমার কোনো শব্দ না পেয়ে আমার দিকে তাকালো। তারপর ঝড়ের গতিতে এসে আমার থেকে ছো মেরে ডায়েরি কেড়ে নিয়ে রেগে ঝাঁঝালো গলায় বলল, তুই এই ডায়েরি কার অনুমতি নিয়ে ধরছিস? আমি ওর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইলাম। তারপর নীরবতা ভেঙে ওর দিকে দৃষ্টি রেখে ছলছল চোখে তাকালাম। এত ভালোবাসিস, তাহলে বলে দিলি না কেন? আমার কথা শুনে ভাইয়া ভ্রু কুচকে আমার দিকে তাকালো। তারপর ডায়েরিটা ওর টেবিলের ড্রয়ার রেখে আমার সামনে এসে বলল, ঢঙ্গির ঢং কম কর। এমন একটা ভাব নিচ্ছিস যেন তোর নাম লেখা ছিল। আমাকে কনফিউশনে ফেলার ধান্দায় আছো? তা হচ্ছে না। ওর কথা শুনে আমি ফিক করে হেসে উঠলাম। ধুর, বাদরটাই আমার চালাকি ধরে ফেলেছে। কোথায় ওকে কনফিউশনে ফেলার জন্য আমি ছলছল চোখে ওর দিকে তাকিয়েছিলাম, যাতে ও চিন্তায় পড়ে যায় যে ওর ডায়েরিতে আমি আমার নাম দেখেছি।
তার হলো কোথায়? আমার শয়তানি বুদ্ধিতে এক বালতি পানি ঢেলে সব বরবাদ করে দিল। আমি 2 হাত কোমরে রেখে ওর সামনে পথ আটকে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ রে ভাইয়া, এসব কবে থেকে? কোন সব? এই যে তুই নূর আপিকে এত এত ভালোবাসিস। তায়াং ভাইয়া আমার মুখ আটকে এদিক সেদিক তাকিয়ে নিচু স্বরে বলল, এই চুপ, কেউ শুনে ফেলবে। জানিস না দেওয়ালেরও কান আছে? আমি ওর হাত ঝাড়া মেরে সরিয়ে কঠিন গলায় বললাম, তলে তলে টেম্পু না, ধুর, ট্রেন হবে। তলে তলে ট্রেন চালিয়েছিস আর আমাকে কিছু বললিও না? এত খারাপ কেন তুই ভাইয়া? আমি আমার সব কথা তোকে বলি আর তুই এত বড় বিষয়টা আমার কাছ থেকে লুকালি। তোর সাথে কথা নেই আমার, আমি এক্ষুনি গিয়ে সবাইকে সব বলে দিব। তায়াং ভাই একবার দরজার ওপর পাশে উকি দিয়ে আমার সামনে এসে আমার হাত দুটি ওর 2 হাতের মুঠে নিয়ে অসহায় কণ্ঠে বলল, দেখ বোন, আমি যে নূরকে ভালোবাসি তা কাউকে বলিস না প্লিজ। তোর হাত দুটি ধরি আমি। ও কি পাজি তা তো তুই জানিস। ওকে আমার ভয় করে। মাঝে মাস রণচণ্ডী দুরূপ ধারণ করে। ওর কথা শুনে আমার পেট ফেটে হাসি আসছে। সারা পৃথিবীর মানুষের কাছে ভাইয়া বাঘ থাকলেও নূর আপির সামনে বেশিরভাগ সময় ওকে বিড়াল রূপেই দেখা যায়। আসলেই ওর নূর আপিকে ভয় পায় নাকি ভয় পাওয়ার ভান করে তা আমি জানি না। বহু আগে আমার একবার তায়াং ভাইয়ার মতিগতি ভালো থাকেনি। নূর আপির সামনে যেই তায়াং ভাইয়াকে দেখা যায় সেই তায়াং ভাইয়া এর সাথে বাস্তবের এক ফোঁটাও মিল নেই। তাই আমি সন্দেহ করেছিলাম, তদন্তেও নেমেছিলাম, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে পিছিয়ে যেতে হয়। ভাইয়া এখনো আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। একটু আগের রাগী তায়াংয়ের সাথে এখনকার তায়াং আকাশ পাতাল তফাৎ। আমি একটা শয়তানি হাসি দিয়ে বললাম, হাত ছাড়, এত করে যখন অনুরোধ করছিস তাহলে কিছু বলবো না, তবে তোকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? তুই যে নূর আপিকে ভালোবাসিস তা কি আপনি জানে? একদম সত্যি বলবি। আমার কয়েকটা বন্ধু ছাড়া আর কেউ জানে না, এমনকি আম্মু আব্বু ওর বিষয় জানে না। নূর আপিকে তাহলে বলিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? আমার ভয় করে ও যদি আমায় ভুল বুঝে, তবে ওর হাব ভাবে মনে হয় ও বুঝতে পেরেছে আমি ওকে পছন্দ করি। মেয়েরা আগে থেকে এসব টের পেয়ে যায়। তা কবে থেকে ভালোবাসিস? ভাইয়া আমার হাত ছেড়ে খাটের উপর বসলো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, সেই ছোটবেলা থেকে। কি ওরে বাটপার, সেই ছোটবেলা থেকে পছন্দ করিস? তা আমাকে আপিকে কাউকে বলিসনি? দাঁড়া তুই আজকে। আমি এগিয়ে গিয়ে ওর চুলগুলো মুঠো করে ধরে ইচ্ছে মতো টানলাম। ইচ্ছে করছে ওকে আলু ভর্তা করি। সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, অথচ আমাকে একটু বলেনি। আমি ওর চুল ছেড়ে ঠোঁট উল্টে 2 হাত গুজে ওর পাশে দাঁড়ালাম। তায়াং ভাই মুচকি হেসে বলল, চুলগুলো আরেকটু টেনে দে, ভালোই লাগছিল। বেহায়াটা বলে কি আমি ব্যথা পাওয়ার জন্য চুল টেনেছি আর তার নাকি ভালোই লাগছিল। রেগে বললাম, এক্ষুনি আমি নূর আপিকে সব বলে দিব। রুম থেকে বের হতে নিলেই তায়াং ভাইয়ের হাত ধরে আটকে ফেলল। মিষ্টি কণ্ঠে বলল, এমন করিস না বোন, আমি আগে ব্যবসাটা শুরু করি, তারপর সবাইকে সব বলে দিস। আচ্ছা কিছু বলবো না, এর জন্য তোকে বেশি না 500 টাকা দিতে হবে। দে টাকা দে। আমি ডান হাত ওর দিকে বাড়িয়ে দিলাম। ভাইয়া হাত মুচড়ে ধরে বলল, দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে। কিসের টাকা দিব তোকে? আমার মুখ বন্ধ করার জন্য। তুই ঘুষ নিবি আমার থেকে? একটু না। আমি এত কষ্ট করে তোর গোপনীয় কথাগুলো আমার পেটে জমা রাখবো, সেগুলোর জন্য একটা পারিশ্রমিক আছে না, সেটাই নিব। তোর এই কথাগুলো আমার পেটে খোঁচাবে, মুখ ফসকে বের হতে চাইবে, সেগুলো আটকে রাখার জন্য এই টাকা। বেশি তিরিং বিরিং করবি এক্ষুনি বলে দিব। আর একটা কথা বললে আরো 500 টাকা বাড়বে। হ্যাঁ। ব্ল্যাকমেল করছিস? সমস্যা নেই, করতে থাক। এই দিন দিন না পাগলি, আমারও দিন আসবে। তুই রনকের থেকেও টাকা মেরেছিস, তুই এই জীবনে ভালো হবি না। এই খবর তোর কানেও এসছে? যাকে, তাতে আমার কি? ওই রনক ব্যাটা বেশি বাড়ছিল তাই ওকে ছেটে কমিয়ে দিয়েছি। তুইও যদি পারিস তাহলে টাকার অঙ্কও বাড়বে। ভালো হয়ে যা নোভা, ভালো হয়ে যা। ভালো হতে টাকা লাগে না। অবশ্যই ভালো হতে টাকা লাগে। এই যে তুই এখন টাকা দিবি তাহলে আমি ভালো হয়ে যাব, কাউকে কিছু বলবো না। কিন্তু তুই টাকা না দিলে আমি খারাপ হয়ে সবাইকে সবকিছু বলে দিব। ভাইয়া আমার দিকে একটা খাইয়া ফলামু লুক দিয়ে আমার 2 হাত ছেড়ে ওর পকেট থেকে মানি ব্যাগ বের করলো। সেখানে থেকে 500 টাকার একটা নোট আমার দিকে বাড়িয়ে দিল।
আমি ছো মেরে সেটাকে নিয়ে মুখ টিপে হাসলাম। তারপর তায়াং ভাইকে হাত নাড়িয়ে বাই বলে দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলাম। একবার পেছনে তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে রাগি ফেস করে তাকিয়ে আছে, দাঁতে দাঁত চেপে বলল, যদি এসব কথা কোনোভাবে লিক হয় তাহলে সবার আগে আমি তোকে ধরবো। আমি মুখ ভেঙচে বললাম, নোভা কথা দিয়ে কথা রাখতে জানে, তাই আমার দিক থেকে নিশ্চিন্তে থাক, তবে মাঝে মাঝে একটু আধটু ব্ল্যাকমেল করব, তার জন্য প্রস্তুত থাকিস। কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালাম না। দাঁড়িয়ে থাকলে নির্ঘাত কপালে শনি আছে। নামাজটা কাজা হয়ে গেল কিনা কে জানে। দ্রুত রুমে ঢুকলাম। রুমে ঢোকার আগে টাকাটা লুকিয়ে ফেললাম, নয়তো এটা হাইজ্যাক হতে পারে। পরের দিন দুপুরের প্রখর রোদে কলেজ থেকে ফিরে সোফায় চিৎপটাং হয়ে পড়ে আছি। ওড়না, জুতা, ব্যাগ এক একটা এক এক দেশে পড়ে আছে। 2 দিন কলেজে না যাওয়ায় আজও যেতে চাইনি, কিন্তু তায়াং ভাইয়ার এক রাম ধমক খেয়ে 2 বোন সুন্দর করে রেডি হয়ে কলেজের দিকে দৌড়চ্ছি। আগামীকাল মহালয়ার বন্ধ, সামনেই দুর্গাপুজো। পুজোর বন্ধে গ্রামে যাব, ছুটি কাটাতে নয়, চাচাতো ভাইয়ের বিয়েতে। আম্মু সকালে কল করেছিল, আজ সকাল 9টায় ভাইয়া ফ্লাইট থেকে নেমেছে। সপ্তাহ ঘুরতেই বিয়ে, বাসায় কাজের হুলস্থুল পড়ে গেছে। কতদিন পর গ্রামে যাব, ভাইয়ার বিয়েতে কি মজা হবে সেগুলো ভাবতে গেলেই চোখের ঘুম হারাম। হলুদে কি পরবে, বিয়েতে কি রকম মেকআপ নিব, বউ ভাতে কোন সাজটা ভালো হবে, সেসব নিয়ে আমি ও তন্নি খুব এক্সাইটেড। আজ বাসার যাওয়ার সময় বড় চাচু বাসায় এসে খালামণি মামিকে পরিবারবর্গ দাওয়াত করে গেছে। আমরা কলেজে ছিলাম বলে কিছুই জানি না। উনি বেশি সময় থাকেনি, নয়তো তার সাথে দেখা হতো। মামি ও খালামণি কিচেনে রান্না করছে। আজ বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে। পোলাও মাংসের ঘ্রাণে সারা ফ্ল্যাট মোমো করছে। এখন ইলিশ মাছ ভাজছে। তার ঘ্রাণ নাকে বাড়ি খেতেই পেটের মধ্যে ইঁদুরে ডুগডুগি বাজানো শুরু করলো। তায়াং ভাই আজ সারাদিন বাসায়, নিশ্চয় এখন নামাজ পড়তে গেছে। নুরাপির সামনে নিজেকে একটু ভালোভাবে উপস্থাপন করতে হবে তো। কিচেন থেকে মামি এসে আমাকে বলল, মানি যাও গোসল করে নাও, শরীরে ভালো লাগবে। কি রোদ উঠছে আজকে। আমি একটু ছাদে তানভীরের জামা কাপড় মেলতে গিয়েছিলাম, রোদে দাঁড়ায় থাকতে পারে না, মাথা ঘুরনে দিচ্ছিল। লেবুর শরবত বানিয়ে দিব, খাইবা? না মামি, লাগবে না। রোদে আজকে তার প্রকোপ দেখাচ্ছে। একটা রিক্সাও পাইনি, হেঁটে আসতে আসতে কাহিল হয়ে গেছি। এখন যে উঠে রুমে যাব সেই শক্তি পাচ্ছি না, শরীর পুরো দুর্বল হয়ে গেছে। তন্নি গোসলে ঢুকছে, ও বের হলে তারপর যাবে। আচ্ছা, তাইলে তনিমা বের হওয়ার পর সাথে সাথে গোসলে চলে যেও, বেশি দেরি করিও না। গোসল করলে শরীরটা ভালো লাগবে। তন্নি বের হলেই ঢুকবো, কিন্তু এই মাইয়ার বের হতে দেরি আছে। ও ওয়াশরুমে ঢুকলে বের হতে চায় না, আল্লাহ জানি কি করে। মামি মুচকি হেসে দুষ্টুমি করে বলল, ঠান্ডা পানি পেয়ে বোধহয় ঘুমিয়ে যায়। তাই হবে মামি, নয়তো এত সময় লাগে। এত সময় থাকতে তো নিজের কাছেও বিরক্ত লাগে। 2 ঘন্টা এড়ে দরজা ঠুকঠুক করে তারপর বের করতে হয়। রান্না কি শেষ? হ্যাঁ, সব প্রায় শেষ। এখন শুধু পোলাও আর মাছ ভাজা হলে সব শেষ হয়ে যাবে। হঠাৎ আমার খেয়াল হলো এনাজ তো আজকে আসবে। যেদিন এ বাসায় ভালো কিছু রান্না হয় সেদিন খালামণি তায়াং ভাইয়া কল করে এনাজকে নিয়ে আসে। খালামণি প্রায় সময় বলে এনাজকে এখানে এসে খাবার খেতে, কিন্তু তার নাকি লজ্জা করে। আমি মামিকে জিজ্ঞেস করলাম, মামি বলো, তায়াং ভাইয়ের কোনো বন্ধু আসছে? খালামণি খুন্তি হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে আমাকে জিজ্ঞেস করলো, এনাজের কথা জিজ্ঞেস করছিস? হ্যাঁ, তাকে আসতে বলো নাই? আমি তো সেই সকালে কল করে বলেছি, কিন্তু আসতে চাইছিল না। আমি বলছি আজকে তুই না আসলে তোর সাথে আমার কোনো কথা নেই। তায়াংও ওর সাথে রাগারাগি করেছে, কেন ও আসবে না তার জন্য। আমাদের দুজনের বকা খেয়ে তারপর রাজি হয়েছে, বলছে নামাজ পড়ে আসবে। মামি খালামণিকে জিজ্ঞেস করলো। খালামণি মামিকে বলল, ও যে তায়াং এর বন্ধু ছেলেটা একা থাকে, কি খায় না খায় কিছু জানি না। মাঝে মাঝে এই বাসায় এসে খেতে বলে ও লজ্জা পায়, বলে মানুষ কি বলবে। দেখ তো ছেলের কথা, মানুষের কথায় আমাদের কিছু আসে যায়? খাওয়া ঘুমের কোনো নির্দিষ্ট নেই, সময় নেই। মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, দেখভালেরও একটা মানুষ নেই। ওর ছোট ভাই পড়াশোনার সুবাদে হোস্টেলে থাকে। বাসায় ও একা একটা ছেলে, ইচ্ছে হলে খায়, না হলে নাই। কত করে বলি
এবার একটা বিয়ে কর, কিংবা আমরা মেয়ে দেখি বলে চাকরি পেলেই বিয়ে করে ফেলবো, তার আগে নয়। ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা হয় আমার। বাবা মা ছাড়া এতিম ছেলে, ছোট ভাইকে নিয়ে তার বেঁচে থাকা তবে অন্য সব ছেলের থেকে অন্যরকম। এতদিনে অন্য ছেলেরা থাকলে বাজে সঙ্গে খারাপ কাজে যুক্ত হয়ে যেত, কিন্তু এনাজ এসব থেকে বহু দূরে। এনাজ ভালো বলেই তায়াং ওর সাথে সব সময় মিশতে দেয়। অমন সোনার টুকরো ছেলের সংস্পর্শে আমার ছেলে কখনো খারাপ হবে না, এতটুকু চোখ বন্ধ করে বলতে পারি। খালামণির কথাগুলো শুনে এনাজের জন্য আরেক ধাপ ভালো লাগা বেড়ে গেল। আমি উৎসুক চোখে খালামণিকে প্রশ্ন করি, খালামণি এনাম ভাইয়া কিসে পড়ে? এবার বিবিএ ফাইনাল ইয়ারে, পড়াশোনার অনেক চাপ। বাসার থেকে আসতে যেতে সমস্যা বলে হোস্টেলে থেকে পড়াশোনা করে। ও, এই জন্যই তোকে দেখি না। এনাম বেশি একটা আসে না। পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো আছে। শুনছি পরীক্ষা দেওয়ার পর ওকে হাই স্টাডির জন্য বিদেশে পাঠাবে এনাজ। তার জন্য এনাজ নিজের চাকরি খুঁজছে। তোর সাথে কথা বলতে বলতে আমার মাছ না পুড়ে যায়। আমি গেলাম। ভাবি গিয়ে গোসল করে নামাজ পড়ে ফেলেন। খালামণি কিচেনের দিকে ছুটলো, মামি রুমে চলে গেল। আমি সোফার পেছন দিকে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলাম। মাথার উপর বনবন করে পাখা ঘুরছে, আর মাথার ভেতর এনাজের কথা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই তায়াং ভাইয়া চলে এসছে। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। সামনের মানুষটাকে দেখে মনের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। এনজিও সংস্থার পরনে আজ হালকা আকাশি রঙের পাঞ্জাবি ও কালো প্যান্ট। পাঞ্জাবির গলাটা শার্টের কলারের মতো, চুলগুলো সম্ভবত কাটিয়ে এসছে, দড়িতেও হালকা কাট দেয়া। তাকে যে কতটা ভালো লাগছে তা বলার মতো নয়। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। এরকম জামাই সেজে এসছেন কেন? আমাকে ঘায়েল করতে নাকি অন্য কোনো কারণে? এই যে মিস টিটি পোকা, ভেতরে কি ঢুকতে দেবেন? আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল। তাহলে সরে দাঁড়াও। তার তুড়ির শব্দে আমার ধ্যান ভাঙলো। আমি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে তাকে বললাম, আপনি এমন জামাই সেজে এসছেন কেন? খালা শাশুড়ি বাসায় এলে তো একটু জামাই সাজ দিয়ে আসতেই হয়। তাছাড়া এখানে তোমার হবু বউ আছে, তাকে দেখাতে এত সাজ। ও আচ্ছা। আনমনে তার কথায় সম্মতি দিয়ে দিলাম। যখন খেয়াল হলো তখন চোখ দুটো রসগোল্লা। কি বললো সে? ততক্ষণে সে আমাকে সাইড কাটিয়ে ভেতরে ঢুকে গেছে। আমি এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কি বললেন? উনি আমার দিকে একবার তাকিয়ে দ্রুত দৃষ্টি নিচের দিকে করে বলল, যা বলা তাতে বলছি। আরেকবার বলুন তো। একটুও না, এক কথা দুইবার বলতে ভালো লাগে না। আপনাকে বলতে হবে। আমি বলবো না। না, বলতে হবে। এনাজ আমার সাথে লেগে দাঁড়িয়ে কানের কাছে মুখ এনে বলল, তা টিটি পোকা, তোমার ওড়না কোথায়? তার কথায় আমার হুঁশ ফিরল। নিজের দিকে তাকিয়ে দেখি ওড়না নেই। কলিং বেলের শব্দ শুনে ওড়না না নিয়ে চলে গেছে। আমার এখন ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যাই। ইস, সে কি ভাবলো! আর আমি এই অবস্থায় তার সামনে দাঁড়িয়েছিলাম। আল্লাহ উঠায় নাও। এর জন্য পাতলা জর্জেটের ওড়নাগুলো আমার নিতে ইচ্ছে হয় না। আমি আর এখানে নেই। আমি সোফা থেকে ওড়না উঠিয়ে রুমের দিকে দৌড় দিলাম। ছি, কি লজ্জা! এই কথা মনে থাকলে এ জীবনে জর্জেটের ওড়না আর নিব না। এতটা কেয়ারলেস কি করে হলাম আমি? আপাতত আমি এনজিও সংস্থার মুখোমুখি হচ্ছি না। রাতের নির্জন রাস্তায় নিরিবিলি হাঁটতে কার কেমন লাগে তা আমি জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগে। তাও যদি হয় পছন্দের মানুষগুলোর সাথে, তাহলে তো কথাই নেই। আমি, তায়াং ভাইয়া, তন্নি, নূর আপি, এনজিও সবাই মিলে হাঁটতে বের হয়েছি। ব্যস্ত নগরীর ব্যস্ত কোলাহল ছেড়ে নিলিবিলি পিচ ঢালা কংক্রিটের রাস্তায় হাঁটতে মন্দ লাগছে না। আকাশে আজ চাঁদের দেখা নেই, তবে ঝলমল করছে ছোট্ট ছোট্ট তারকারাজি। ঘুটঘুটে অন্ধকারের ছোঁয়াও নেই। খালি চোখে রাস্তা চলা যায়, এতটুকু উজ্জ্বলতা আছে। খানিক দূরত্বের পরপর সোলার প্যানেলের ল্যাম্পপোস্টগুলো ততটা উজ্জ্বল আলো না দিলেও রাস্তা চলতে সুবিধা হচ্ছে না। নুরাপি এসছে 2 দিন ধরে, কোথাও যাওয়া হয়নি, তাই ভাইয়া সবাইকে নিয়ে বের হয়েছে। দুপুরের খাবারের পর এনাজকে কেউ যেতে দেয়নি, তাই সেও রয়ে গেছে। এদিকে সাধারণত আসা হয় না। চিপা গলির মতো রাস্তা বলে সাইকেল বাইক ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। তন্নি, নূর আপি, তায়াং ভাইয়া আগে চলছে, আমি ও এনাজ কিছুটা পেছনে।
এনাজ চুপচাপ আমার পাশাপাশি হাঁটছে। দুপুরের ঘটনার পর লজ্জায় আমি তার সাথে কথাও বলতে পারছি না। মাথা নিচু করে চুপচাপ চলছি। হঠাৎ নীরবতা ভেঙে এনাজই প্রথম কথা বলে উঠল। টিডি পোকা এত চুপচাপ যে? আমি পলক ফেলে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালাম। সে আশেপাশে তাকিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে। পাঞ্জাবি পাল্টে কালো শার্ট পরেছে, সবকিছু এখন কালো। তাকে কালোতেই ভালোই লাগছে। আমিও তার সাথে মিলিয়ে ফুল কালো পরেছি। বোরখা, হিজাব, জুতো, সাইড ব্যাগ সবকিছু কালো। এনাজ পকেটে দুহাত গুজে ধীর পায়ে আমার সাথে চলছে। আমি নিচু স্বরে বললাম, এমনি। তুমি দুপুরের বিষয়টা নিয়ে এখনো টেনশনে আছো? ইস, আবার দুপুরের কথা উঠল। আমার ইচ্ছে করছে পিঙ্ক কালার বিষ খেয়ে মরে যেতে। ওই কথা মনে পড়লে আমার এখনো লজ্জা করে। থমথমে মুখে বললাম, একদম না। দেখো, যা হয়েছে ভুলে যাও। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা নিয়ে আর লজ্জা পেতে হবে না। ওকে। মুখে ওকে বললেও মনে মনে বেশ রাগ হলো। পুরনো ঘা খুঁচিয়ে জাগিয়ে দিয়ে বলছে ভুলে যেতে। ব্যাটা খাটাস কোথাকার। মনে মনে বকছো নাকি আমায়? আমি ভূত দেখার মতো চমকে তার দিকে তাকালাম। সে মুচকি হেসে চুলগুলো পেছন দিকে নেড়ে একগালে হেসে বলল। নিশ্চয়ই ভাবছো কি করে বুঝলাম। আমি বিস্ময় মুখে রেখেই ওপর নিচ মাথা নাড়লাম। সে হো হো করে হেসে বলল, এবারও আন্দাজে ঢিল মেরেছি, কিন্তু দেখা যাচ্ছে ঠিক জায়গায় লেগেছে। চুপচাপ থেকো না তো তুমি, তোমাকে চুপচাপ একটুও ভালো লাগে না। তাই নাকি? মিস টিডি পোকা। আমি কথা বলে মুডটা নষ্ট করতে চাইছি না। আশেপাশের শান্ত পরিবেশটা চুপ করে ফিল করতে চাইছি, কিন্তু আপনার কারণে তা বোধহয় হবে না। কি আর করার বলো, তোমার সাথে থাকতে থাকতে আমিও বাঁচাল টাইপেরই হয়ে গেছি। আমি রাগে লুকে তার দিকে তাকাতেই সে ভয় পাওয়ার ভান করে বলল, ও, আমি কিছু ভুল বললাম নাকি? আপনি বাচাল কাকে বললেন? কেন, তোমাকে। আমি বাচাল? কোনো সন্দেহ নেই। দাঁত কটমট করে তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনাকে আমি? চুমু দেবে নাকি জড়িয়ে ধরবে, দুটোর মধ্যে যেটা ইচ্ছে করতে পারো। আমি কিছুই মনে করবো না। ছি, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই। নেই বলেই তো বলছি। আপনি না কত লাজুক লতা, তা এখন কি লাজ শরম সব ভাতের সাথে খেয়ে ফেলেছেন নাকি? আসলে ফার্স্ট লিপ কিস ছিল তো, তাই একটু লজ্জা পেয়েছিলাম। তুমি কি নাকি ভাববে। ছেলের কথা শুনে আমার চোখ দুটো বোধহয় বেরিয়ে যাবে। ও আল্লাহ, কি বলে এসব? এটাও দেখছি তায়াং ভাইয়ের মতো ঠোঁট কাটা স্বভাবের, মুখে কিচ্ছু আটকায় না, আর এতদিন বোকা হওয়ার ভান করছিল। তবে তার কথা শুনে আমার একটু সন্দেহ হচ্ছে। আমি কিছুটা সূক্ষ্ম সুরে বললাম, তার মানে এর আগেও কাউকে কিস করেছেন? হ্যাঁ, করেছি তো। তুমি করোনি? ছি ছি ছি, আমি ওই টাইপের মেয়ে না। তা আমি জানি, তবুও একটু বাজিয়ে দেখলাম। আসলে তুমি যা ভাবছো তা না। ছোটবেলায় ক্লাস 2-তে থাকতে একটা বাচ্চা মেয়েকে পছন্দ হয়েছিল। সেম ক্লাসে ছিল। মেয়েটার গাল দুটো গুলুমুলু ছিল। আমি ওকে একদিন ক্লাসে একাবে। তার কথা শেষ হওয়ার আগে আমি চেঁচিয়ে বললাম, মেয়েটাকে একা পেয়ে কি করেছেন আপনি? কোনো খারাপ কাজ করেনি তো? আরে ধুর, পুরো কথাটা তো শেষ করতে দাও। আচ্ছা, কন্টিনিউ। একদিন ওকে ক্লাসে একা পেয়ে বলেছিলাম আমি ওকে পছন্দ করি, কিন্তু কি হিংসুটে মেয়ে রে বাবা। সেই কথা গিয়ে ম্যামকে বলে দিয়েছে। ম্যাম আমায় ক্লাসে ভীষণ বকেছে। সেই আগে ছুটির পর জোর করে ওর মুখে চেপে ধরে গাল একটা টাইট করে চুমু বসিয়ে দিয়েছে। এটা নিয়ে পরে স্কুলে অনেক ঝামেলা হয়েছে। আমার আম্মুকে ডাকিয়ে নিয়ে বিচার বসেছিল, এই জন্য মারও খেয়েছিলাম। মেয়েটা বিচার দিল, এরপর থেকে আমার থেকে দূরে দূরে থাকতো, আর আমি সুযোগ পেলে ওর গুলুমুলু গালটা জোরে টেনে পালাতাম। তার এই কাহিনী শুনে আমি হাসতে হাসতে তার বাহুতে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিলাম। বেচারা বেকুবের মতো আমার দিকে তাকালো। আমি তবুও হেসেই যাচ্ছি। যখন খেয়াল হলো তখন হাসি থামিয়ে বললাম, তানভীর, গরুর গোশতের তরকারি দিব? আমি মনে মনে ভাবি, এই তো আমার সুযোগ, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ফট করে বলে উঠি, মামি ওকে গোস্ত দিন, ওর অ্যালার্জির সমস্যা, গরুর গোস্ত খেলে শরীর অনেক চুলকায়। তবে আপনি চাইলে ওকে মূলা দিয়ে যে শুটকি রান্না করেছেন সেই তরকারি দিন, ভাইয়ার তো মূলা অনেক পছন্দ। ভাইয়ের মূলার তরকারি পেলে আর কিছুই লাগে না। এখন যদিও মূলার সিজন নয়, কিন্তু পরশু চড়া দামে যে হাইব্রিড মূলাগুলো খালামুলি বাজার থেকে কিনে এনেছিল
সেগুলো ওর জন্য কিনে আনছিল। ভাইয়া কবে থেকে বলছে আম্মু মূলা তরকারি রান্না করো, তার জন্য তো আজকে রান্না করেছে। ভাইয়া রেগে আমার দিকে তাকালো। আসলে ট্যাং ভাইয়া মূলার গন্ধই সহ্য করতে পারে না। মূলা খাওয়া তো দূরে থাক, যেদিন বাসায় মূলার তরকারি রান্না হবে সেদিন ভাইয়া বাসায় খাবে না। তাই খালামণি বাসায় এই সবজিটা আনেই না। খালামণি শুধু তার জন্য আধা কেজি মূলা এনেছিল, তা দিয়ে তরকারি রান্না করেছে, তাও শুধু তার একার জন্য। তন্দি মিটমিট করে হেসে কিছু বলতে চাইলে আমি ওকে ইশারায় চুপ করে থাকতে বলি। তন্দিও চুপ হয়ে যায়। আমার সাথে সুর মিলিয়ে বলে,